আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। বেলাল আহমেদ রাজু স্যার পরিচালিত বিসিএস কনফিডেন্সে আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এস এম মুন্না। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ বিষয়াবলী নিয়ে। আপনারা জানেন যে বিসিএস পরীক্ষায় বাংলাদেশ বিষয়াবলী একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। বিসিএস এ মোট 10টি সাবজেক্ট থেকে প্রশ্ন আসে। তার ভিতরে অত্যন্ত পিলি এবং লিখিত সকল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাবজেক্ট যদি হয় তার নাম হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, যেখান থেকে প্রিলিমিনারি পরীক্ষায় আমরা যতটুকু জানি বিএ মানে বাংলাদেশ অ্যাফেয়ার্স, যেটা থেকে প্রিলিমিনারি পরীক্ষায় 25 মার্কের প্রশ্ন আসে। এই 25 মার্কের প্রশ্নের জন্য পিএসসি পাবলিক সার্ভিস কমিশন যারা আপনাদের পরীক্ষা নেবে তারা আপনাকে একটা নির্দিষ্ট সিলেবাস দিয়েছে। সেই সিলেবাসের প্রত্যেকটা টপিক উল্লেখ করা রয়েছে। আমাদের সাথে দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী রয়েছেন। মনিমিশু বলেছেন, স্যার এখন তো শুনতে পাচ্ছি না। দেখেন তো, দেখো শুনতে পাচ্ছেন কিনা আমাদের সাথে। খুলনা থেকে রানা ভাই রয়েছেন, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে অনেকেই দেখতে পাচ্ছি। নাইমুর রহমান, তিনিও সম্ভবত খুলনা থেকে জয়েন রয়েছেন। যাই হোক, সবাইকে আন্তরিক অভিনন্দন আমাদের লাইভে জয়েন করার জন্য। যদি সম্ভব হয় আপনারা লাইভটি শেয়ার করে রাখতে পারেন। আমরা আজকে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক বাংলাদেশের আইনসভা নিয়ে আলোচনা করব, যেটা জাতীয় সংসদে অনেক শব্দ রয়েছে। জাতীয় সংসদ নিয়ে জাতীয় সংসদ অনেক কিছু হয়ে যাচ্ছে, শুধুমাত্র সংবিধান এবং আইনসভা নিয়ে খুবই একটা বাংলাদেশের টপ অফ দ্য ইস্যু। তো আমরা সেই ইস্যুটা নিয়ে আজকে আলোচনা করতে চাই। সো যারা পরিচিত আছেন, যদি আপনাদের পরিচিত স্টুডেন্টরা থাকে, চাকরির প্রার্থী থাকে বিসিএস অথবা যে কোনো চাকরির পরীক্ষায়, চাইলে আপনি আপনার সেই পরিচিত বন্ধুকে আমাদের এই লাইভটি মেনশন করে দিতে পারেন। অন্তকে দায়িত্ব নিয়ে বলতে পারি আজকের এই আলোচনা থেকে আপনি কিছুটা হলেও উপকৃত হবেন। সো এই জন্য যারা শেয়ার করেন নাই একটু শেয়ার করে দিবেন। তো আমাদের যে বাংলাদেশ বিষয়াবলী সাবজেক্টের মূল আলোচনা, অনেকেই সিলেবাস সম্পর্কে জানতে চান যে কোন কোন টপিক পড়লে আমাদের জন্য সবচেয়ে ভালো হতে পারে বা আমি সর্বোচ্চ মার্ক পেতে পারি। প্রাণপ্রিয় শিক্ষার্থী যারা জয়েন করেছেন, এই 25 মার্কের জন্য পিএসসি আপনাকে 16টি টপিকের নাম উল্লেখ করে দিয়েছে। একজন শিক্ষার্থী যদি এই 25 মার্কের মধ্যে সর্বোচ্চ মার্কটা পেতে চায়, তাহলে তাকে 16টি টপিক গুরুত্ব দিয়ে পড়তে হবে, আলাদা করে নোট করতে হবে। এবং এই 16টি টপিকের মধ্যে প্রায় 10টি সাব টপিকই রয়েছে প্রিলিমিনারি এবং লিখিত উভয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সো চলেন আমরা সেই টপিকগুলো যদি বলি। আমাদের সাথে ফারহানা জয়েন করেছেন চট্টগ্রাম থেকে। স্যার, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে জয়েন করার জন্য। অনেককেই দেখতে পাচ্ছি, সবার নাম ইনশাল্লাহ পড়ব। তাহলে এই 16টি টপিকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ টপিকের নাম হচ্ছে আইনসভা। আমরা জানি যে বাংলাদেশের আইনসভা হচ্ছে জাতীয় সংসদ। এই বাংলাদেশের আইনসভা হলো জাতীয় সংসদ। সো বুঝতেই পারতেছেন, জাতীয় সংসদে প্রতিদিন আলোচনা হচ্ছে, অনেক শব্দ দেখা যাচ্ছে। পয়েন্ট অফ অর্ডার, আমাদের অনেক শিক্ষার্থী যে পয়েন্ট অফ অর্ডার কি, তারপর সম্পূরক প্রশ্ন কি, এ জাতীয় অনেক শব্দ আজকের ক্লাস থেকে আপনি জানতে পারবেন। তাহলে আইনসভা কাকে বলে বা জাতীয় সংসদ কি, এটা আমরা আগে জানতে চাই। দেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের যারা নতুন রয়েছেন তারা অবশ্যই ক্লাসটি মনোযোগ দিয়ে শুনবেন। পরিচিত যারা আছেন আপনিও নোট করতে পারেন, ক্লাস শেষে আপনি বুঝতে পারবেন, অনেকগুলো ইনফরমেশন আপনি পাবেন এই ক্লাস থেকে। তো বাংলাদেশের সংবিধানের এই যে দেখেন 65 নং থেকে 93 নং অনুচ্ছেদ পর্যন্ত জাতীয় সংসদ সম্পর্কে বলা হয়েছে। তাহলে আপনার প্রিলিমিনারি পরীক্ষায় একটা প্রশ্ন হতে পারে যে বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে জাতীয় সংসদ বা আইনসভা সম্পর্কে বলা হয়েছে,
এই যে দেখেন 65 নম্বর থেকে 93। আমরা জানি বাংলাদেশের সংবিধানে 153টি অনুচ্ছেদ রয়েছে। এই 153টি অনুচ্ছেদের মধ্যে 65 নং থেকে 93 পর্যন্ত মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে আইনসভা, আর বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। এই বিষয়ে আলোচনা রয়েছে। দেখেন, যদি আপনাকে প্রশ্ন দিতে পারে যে আইনসভা সম্পর্কে, আমাদের সাথে অমিক কর্মকার দিনাজপুর থেকে জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি দিনাজপুর অনেক ক্লাস নিয়েছি, আমার অনেক পরিচিত প্রিয় শিক্ষার্থীরা আছেন, সবার জন্য শুভকামনা রইল। তো যেটা হচ্ছে বাংলাদেশের সংবিধানে আমরা জানি 11টি ডিভিশন বা 11টি ভাগ রয়েছে। এই যে দেখেন, তো আপনাকে পরীক্ষা প্রশ্ন দিল যে বাংলাদেশের আইনসভা সম্পর্কে সংবিধানের কততম ভাগে আলোচনা রয়েছে, তাহলে সেটা হচ্ছে দেখেন সংবিধানের 5ম ভাগে। তাহলে আমরা দুটা প্রশ্ন শিখে গেলাম যে সংবিধানের কত নং অনুচ্ছেদ থেকে কত নং পর্যন্ত আইনসভা সম্পর্কে বলা হয়েছে। এই যে 65 নাম্বার থেকে 93 কততম ভাগে আলোচনা রয়েছে? 5ম ভাগে আলোচনা রয়েছে। একটা প্রশ্ন বিগত বিসিএস পরীক্ষায় আসছিল যে বাংলাদেশের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট। তো এটা আমাদের সকলেই জানা, বাংলাদেশের আইনসভা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। প্রাণপ্রিয় শিক্ষার্থী, মানে করার জন্য প্রস্তাব দিয়েছে, এই যে দ্বিকক্ষ করার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ সংবিধান সংস্কার কমিশন, কিন্তু বাংলাদেশের আইনসভা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট। তাহলে আপনার পরীক্ষা যদি প্রশ্ন আসে যে বাংলাদেশের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট, উত্তর হচ্ছে এক কক্ষ। আবার প্রশ্নটা যদি একটু চেঞ্জ করে আপনাকে দেয় যে সংবিধান সংস্কার কমিশন বাংলাদেশের আইনসভাকে কয় কক্ষ করার প্রস্তাব দিয়েছে, তাহলে উত্তর হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট করার প্রস্তাব দিয়েছে। তো দ্বিকক্ষ যদি হয়, একটা হবে উচ্চ কক্ষ, একটা হচ্ছে নিম্ন কক্ষ হবে। তো আমরা সকলেই জানি নিম্নকক্ষে কারা থাকবেন? যারা আমাদের জনগণের প্রতিনিধি, নির্বাচিত সদস্য যাদেরকে আমরা জাতীয় সংসদে পাঠিয়েছি, তারা নিম্নকক্ষে থাকবেন। আর এই নিম্নকক্ষের সদস্যরা উচ্চকক্ষের জন্য সদস্য নির্বাচিত করবেন যদি বাংলাদেশের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট কার্যকর হয়। আমাদের সাথে ঝিনাইদহ থেকে আমার অত্যন্ত কাছের প্রিয় বড় ভাই মাহি ভাই জয়েন করেছেন। তো পরবর্তী প্রশ্ন দেখেন, গত কিছুদিন আগে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করা হবে, তো সেটা রাষ্ট্রপতি করবেন। জাতীয় সংসদে বা আইনসভাতে মহামান্য রাষ্ট্রপতি তার প্রথম বক্তব্য প্রচার করবেন, এটা হচ্ছে সংবিধানে উল্লেখ রয়েছে। তাহলে দেখেন, আপনাকে প্রশ্ন দিল যে জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন, উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। এটা আমাদের সকলেই জানা, কিন্তু পরীক্ষায় আপনাকে প্রশ্ন একটু চেঞ্জ করে যদি দেয় যে বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদ বলে আইনসভার অধিবেশন মহামান্য রাষ্ট্রপতি আহ্বান করতে পারেন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার জন্য হতে পারে। তাহলে প্রাণপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে এই যে দেখেন বাংলাদেশের সংবিধানের 72 নং অনুচ্ছেদের ক্ষমতা বলে মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পর 30 দিনের ভিতরে প্রথম অধিবেশন বসতে হয়। তো এটা প্রশ্ন আমরা জেনে গেলাম যে জাতীয় সংসদ নির্বাচনের কত দিনের ভিতরে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে হয়। তাহলে দেখেন উত্তর হচ্ছে 30 দিন। এবং এই যে প্রথম অধিবেশন কে আহ্বান করবেন? আহ্বান করবেন হচ্ছে রাষ্ট্রপতি। তাহলে সংবিধানের কত নং অনুচ্ছেদ বলে? এই যে 72 নং অনুচ্ছেদ বলে। দেখছেন কতগুলো প্রশ্ন আপনি সেখান থেকেই জেনে নিতে পারবেন। তাহলে এই যে সংসদ অধিবেশন আহ্বান করেন, সংসদের অধিবেশন আহ্বান করার পর সরকারি দল এবং বিরোধী দল এরা কারা? বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে তাদেরকে বলা হবে সরকারি দল। জাতীয় সংসদ নির্বাচনে যারা দ্বিতীয় স্থান অধিকার করবে তাদেরকে বলা হবে বিরোধী দল। তাহলে জাতীয় সংসদ পরিচালনা করতে হলে নিশ্চয়ই স্পিকারের প্রয়োজন হবে। সেই স্পিকার নির্বাচন করবে সংসদ সদস্যরা, তার মধ্যে যারা সরকারি দল হয়েছে, যারা জাতীয় সংসদ নির্বাচনে
সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারা তাদের মধ্য থেকে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করতে পারবে। তাহলে আপনার পরীক্ষার জন্য প্রশ্ন হতে পারে যে জাতীয় সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার সম্পর্কে সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা হয়েছে? প্রাণপ্রিয় শিক্ষার্থী, সংবিধানের ৭৪ নং অনুচ্ছেদে স্পিকার এবং ডেপুটি স্পিকার সম্পর্কে বলা হয়। মানে নোয়াখালী থেকে আমাদের সাথে জনি জয়েন করেছেন দেখতে পাচ্ছি, সাবিনা ইয়াসমিন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে অনেক শিক্ষার্থী আছেন, একটু তাদেরটা পড়ি, শুধু ক্লাস নিলে হবে না, অনেক দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা জয়েন করেছেন। সবাইকে বেলাল আহমেদ রাজু স্যার পরিচালিত বিসিএস কনফিডেন্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে ক্লাসটা মেনশন করে দিতে পারেন, আর আপনি চাইলে আপনার টাইম লাইনে সেটা রাখতে পারেন। জাতীয় সংসদ সম্পর্কে অথবা আইনসভা সম্পর্কে আপনার খুব ভালো একটা ধারণা তৈরি হবে আজকের এই ক্লাস থেকে। আশা করি ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন। আমাদের সাথে রয়েছেন এমডি সিদ্দিক হৃদয়, বগুড়া থেকে তিনি আমাদের সাথে জয়েন করেছেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের এই লাইভ ক্লাসে জয়েন করার জন্য। চলেন আমরা আলোচনা করি। নাইম আছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম, খুলনা থেকে বলেছেন। ঠিক আছে, পরবর্তী তাহলে যে জায়গাতে ছিলাম দেখি তো একটু প্রশ্ন করি, আপনারা দেখি আনসারটা আমাকে বলেন। এই যে জাতীয় সংসদ স্পিকার, বর্তমান স্পিকার আমরা জানি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন বীর বিক্রম। আপনার জন্য প্রশ্ন, জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন? দেখি তো আনসার দেন যারা আমাদের সাথে জয়েন করেছেন, একটু দেখে নেই, একটু বলেন জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন? আমাদের সাথে খুলনা থেকে বয়রা শাখা থেকে জয়েন করেছেন, দেখা হবে খুব দ্রুত স্যার। হ্যাঁ, আগামী 12-13 তারিখে দেখা হচ্ছে খুলনাতে ইনশাল্লাহ। একটু বলেন জাতীয় সংসদের প্রথম স্পিকার। আমি বর্তমান স্পিকারের নাম বলে দিয়েছি, আপনি প্রথম স্পিকারের নাম একটু বলবেন। তাহিদ ইসলাম তাহিদ দেখতে পাচ্ছি, তিনি আনসার দিয়েছেন। বাকিদের আনসারও একটু দেখতে চাই। এখানে অনেক পরিচিত শিক্ষার্থী আছেন যারা ক্লাসে খুবই ভালো রেসপন্স করেন। একজন শুধু আনসার দিয়েছেন। তাহলে দেখেন জাতীয় সংসদের, আচ্ছা আরেকজন দেখতে পাচ্ছি নাইম আনসার দিয়েছেন, যার পুরা সংবিধানটাই মুখস্থ, খুলনা শাখার শিক্ষার্থী, পুরা সংবিধান ওনার মুখস্থ। আচ্ছা যাই হোক, তিনি উত্তর দিয়েছেন মোহাম্মদুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আপনাকে জানানোর জন্য বলি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৪ নং অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার এবং ডেপুটি স্পিকার সম্পর্কে বলা হয়েছে এবং জাতীয় সংসদের প্রথম যখন জাতীয় সংসদ নির্বাচন হয়, প্রথম যখন সংসদ গঠিত হয়, জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন মোহাম্মদুল্লাহ এবং প্রথম ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদ আয়াতুল্লাহ। আর জাতীয় সংসদের বর্তমান স্পিকারের নাম আমি বলেছি, স্পিকার না থাকলে তার অবর্তমানে দায়িত্ব পালন করেন ডেপুটি স্পিকার। এবং জাতীয় আমাদের সাথে আলী সিদ্দিক হৃদয়, তিনি আনসার দিয়েছেন মোহাম্মদুল্লাহ। আমাদের একজন শিক্ষার্থী মইনুল ইসলাম বলছেন শাহ আব্দুল হামিদ। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, যিনি আমাদেরকে শাহ আব্দুল হামিদ বলেছেন তিনি হচ্ছেন গণপরিষদের প্রথম স্পিকার। তাহলে আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন হতে পারে যে গণপরিষদ কি? যে পরিষদ একটি দেশের সংবিধান রচনা করে তাকে গণপরিষদ বলে। 23 মার্চ 1972 সালে অস্থায়ী রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী গণপরিষদ গঠন করেন এবং গণপরিষদের সদস্য প্রথমে ছিল 469 জন, কিন্তু বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে 66 জনকে বাদ দেওয়া হয়েছিল এবং 403 জন সদস্য নিয়ে গণপরিষদের কার্যক্রম শুরু হয়েছিল। আর সেই গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল 10 এপ্রিল 1972 সালে। 10 এপ্রিল 1972 সালে। আর সেই অধিবেশনে স্পিকারের দায়িত্ব পালন করেছিলেন শাহ আব্দুল হামিদ। আশা করি আমাদের যিনি শিক্ষার্থী মনিরুল ইসলাম, তিনি শাহ আব্দুল হামিদ সম্পর্কে বলার কারণে আমরা পুরো গণপরিষদটা ওনাকে বুঝিয়ে দিয়েছি। তাহলে জাতীয় সংসদের প্রথম স্পিকার বললে উত্তর হবে মোহাম্মদ উল্লাহ।
আর যদি গণপরিষদ শব্দটি থাকে তাহলে উত্তর আপনি শাহ আব্দুল হামিদ দিতে পারেন। আশা করি ক্লিয়ার হতে পেরেছেন। দেখেন, এই যে জাতীয় সংসদে অধিবেশন আহ্বান করেন হচ্ছে রাষ্ট্রপতি, কিন্তু জাতীয় সংসদে সভাপতিত্ব করেন কিন্তু স্পিকার। তাহলে আমরা স্পিকার সম্পর্কে মোটামুটি বিস্তারিত জানতে পেরেছি। এখন জাতীয় সংসদের বর্তমান ডেপুটি স্পিকার নাম হচ্ছে ব্যারিস্টার কাউসার কামাল। সাইমা ওয়াজিদ, তিনি দেখতে পাচ্ছি আনসার দিয়েছেন, চমৎকার, আপনার উত্তরটা সঠিক। নাইম আনসার দিয়েছেন, নাইমের আনসারটা হচ্ছে সঠিক। তাওহিদ আনসার দিয়েছেন, আপনার আনসারটা হচ্ছে সঠিক। দেখেন, জাতীয় সংসদে একজন সংসদ নেতা থাকে, তাকে কিনা বলেন জাতীয় সংসদের যিনি সংসদ নেতা তিনি হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। যিনি দেশের প্রধানমন্ত্রী থাকবেন তিনি থাকবেন সংসদ নেতা। দেখেন, একটা প্রশ্ন প্রায় জায়গায় আমাদের শিক্ষার্থীরা ভুল করে থাকেন। একটু যারা আজকের ক্লাসে জয়েন করেছেন, আশা করি আপনি পরীক্ষার হলে এই ভুলটা আর করবেন না। বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে দেখি তো, একটু বলেন তো, একটু কমেন্টস করে জানান আমাকে। আমাদের সাথে শাহরিয়ার ইফতি চৌধুরী, আমার অনেক আগের একজন শিক্ষার্থী, আমার খুব প্রিয় একজন ছাত্র। যাক, তুমি যেখানেই থাকো ভাই, ভালো থেকো। ওয়ালাইকুম সালাম। একটু আমাদেরকে বলবেন হ্যাঁ, জাতীয় আমাদের প্রশ্ন ছিল বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কে। এই জায়গায় হ্যাঁ দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী আনসার দিচ্ছেন। যারা ভুল করবেন আমি সেটা আপনাকে ধরে দেব, কোনো অসুবিধা নেই। প্রাণপ্রিয় শিক্ষার্থী, এখানে যারা যেসব শিক্ষার্থী জয়েন করেছেন আমি দেখতে পাচ্ছি বেশিরভাগই সঠিক আনসার দিয়েছেন, কিন্তু পরীক্ষার হলে আমাদের আবেগ কন্ট্রোল করা না করার কারণে আমাদের প্রশ্ন যখন হয় বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে, তো অনেক শিক্ষার্থী মনে করে যে প্রধানমন্ত্রী তো সব, তাহলে রাষ্ট্রপ্রধান কি আর কেউ থাকতে পারে? উনি আনসার দিয়ে দাগিয়ে দেন হচ্ছে প্রধানমন্ত্রী, কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমার শিক্ষার্থীরা আনসার দিয়ে যাচ্ছে জাতীয় সংসদের বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি এবং সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। আপনার বিসিএস পরীক্ষায় একটা প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি যে প্রধানমন্ত্রী বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদ বলে নিয়োগ পান। এটা কিন্তু পরীক্ষায় গেলেই ইনশাল্লাহ আসবে যে বাংলাদেশের আইনসভার মানে বাংলাদেশের যে সরকার প্রধান তিনি সংবিধানের কত নং অনুচ্ছেদ বলে প্রধানমন্ত্রী হন। দেখি তো কারো মনে আছে কিনা। আমরা জানি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 55 নং অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রিসভা গঠিত হয়। তো একটু বলেন যে বাংলাদেশের এই যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রয়েছেন, তিনি সংবিধানের কত নং অনুচ্ছেদ বলে? তাহমিনা আক্তার বলেছেন 57 নম্বর। নাইম ভাই আপনি এখানে আছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুধুমাত্র নাইম কেন, অনেকেই আনসার দিতে পারবে ইনশাল্লাহ, অনেকেই দিবে। দেখি যারা নিয়মিত পত্রিকা পড়েন, যারা নিয়মিত নিউজ শুনেন, ওনারা দেখবেন টাস করে আনসার দিয়ে দিতে পারবেন। আমাদের শামসুন্নাহার মুন্নি আমাদের সাথে জয়েন করেছেন। যাই হোক, অনেকেই জয়েন করবেন, অনেকেই যেহেতু মেনশন করা আছে। ঐশ্বর্য ঐশী আমাদের সাথে রয়েছেন, হ্যাঁ তিনি 56 নং অনুচ্ছেদ বলছেন। নাইম কোথায়? আনসার তো আসে নাই এখনো। তাহলে প্রাণপ্রিয় শিক্ষার্থী আমি তাহলে একটু বলে দেই, মনে রাখবেন বাংলাদেশের সংবিধানের এই যে 56(3) নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তাহলে যিনি প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন তারেক রহমান। সংবিধানের 56(3) নং অনুচ্ছেদ অনুযায়ী তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। সো এটা আপনার পরীক্ষার জন্য একটা প্রশ্ন হতে পারে। তাহলে এই যে মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের কত নং অনুচ্ছেদ বলে হন? যেহেতু আইনসভার অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি, সেজন্য বললাম এই যে মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের 48 নং অনুচ্ছেদ বলে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, রাষ্ট্রপতি নির্বাচন করবে জাতীয় সংসদ। আমাদের নির্বাচিত 300 জন প্রতিনিধি যারা আছেন তারা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। তাহলে আপনার প্রশ্ন হচ্ছে যে পত্রিকায়
সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বারবার একটা শব্দ শুনতে পাচ্ছি, যেটা হচ্ছে রাষ্ট্রপতিকে অভিশংসন করা হচ্ছে না কেন। দেখেন, এটা কিন্তু খুবই পরিচিত শব্দ। বারবার বিরোধী দলের নির্বাচিত সংসদ সদস্য যারা আছেন তারা বারবার বলতেছেন যে রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে। তাহলে এই অভিশংসন বিষয়টা কি, এটা একটু আমরা জেনে নেই। প্রাণপ্রিয় শিক্ষার্থী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 52 নং অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে অভিশংসন সম্পর্কে বলা হয়েছে। রাষ্ট্রপতিকে, হ্যাঁ, ভেরি গুড, শফিকুল ইসলাম রনি, তিনি আনসারটা একদম একুরেট দিয়েছেন, যেটা আমরা আগে 56-3 বলেছিলাম। তাহলে দেখেন, এই যে অভিশংসন বিষয়টা কি একটু আপনাকে বলে দেই। যদি মহামান্য রাষ্ট্রপতি কোনো রাষ্ট্রদ্রোহী অথবা রাষ্ট্রের জন্য অকল্যাণকর এমন কোনো কাজে জড়িত হন, তাহলে আপনি জনগণ হিসাবে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না। কারণ সংবিধানের 51 নং অনুচ্ছেদে আপনি মহামান্য রাষ্ট্রপতিকে দায় মুক্তি দিয়েছেন যে তিনি সকল আইনের ঊর্ধ্বে। সো আপনি যতই বঙ্গভবনের দেয়াল ধরে টান দেন, আপনি মামলা করেন, অভিযোগ করেন, কোনো কাজ হবে না। তাহলে অভিশংসন করতে পারে একমাত্র বাংলাদেশের আইনসভা, যার নাম হচ্ছে জাতীয় সংসদ। এই 52 নং অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের 2/3 সংসদ সদস্য যদি হাত তুলে বলেন যে এই রাষ্ট্রপতি আমরা মানি না, তাহলে তিনি এরপরে আর রাষ্ট্রপতি থাকতে পারবেন না, যেটাকে বলা হয় অভিশংসন। তাহলে যদি, যেহেতু খুবই আলোচিত শব্দ যে সংবিধানের কত নং অনুচ্ছেদে অভিশংসন সম্পর্কে বলা হয়েছে, তাহলে প্রিয় শিক্ষার্থী 52 নং অনুচ্ছেদ অভিশংসন সম্পর্কে বলা হয়েছে। দেখেন, আপনার দেশে হঠাৎ করে আইনসভাতে আমাদের রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি, তিনি নাই দেশে, তাহলে তার অবর্তমানে কে দায়িত্ব পালন করেন? রাষ্ট্রপতির অবর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন হচ্ছে স্পিকার। আপনাদের কাছে একটু জানতে চাই, কেউ কি আমাকে বলতে পারেন বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতির অবর্তমানে দায়িত্ব পালন করেন স্পিকার? দেখি তো, অনেক শিক্ষার্থী আছেন, কারা আমাদেরকে বলতে পারেন। আমিনুল ইসলাম আমাদের সাথে জয়েন করেছেন, দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ। যারাই আমাদের সাথে জয়েন করেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনার পরিচিত বন্ধু বান্ধব থাকলে মেনশন করে দিতে পারেন। এবং আচ্ছা, চমৎকার প্রশ্ন, একজন আনসার দিয়েছেন স্পিকার। ঐশ্বর্য ঐশী, তিনি দেখতে পাচ্ছি বলেছেন স্পিকার। আমার প্রশ্নটা ঐশ্বর্য উনি বুঝতে পেরেছেন। তাহমিনা আক্তার দেখতে পাচ্ছি আনসার দিয়েছেন, হ্যাঁ উনিও বুঝতে পেরেছেন। মইনুল ইসলাম 54 নং অনুচ্ছেদ, চমৎকার, উত্তর একদম সঠিক। তাহলে আমরা জানলাম বাংলাদেশের আইনসভার সভাপতি হচ্ছেন স্পিকার। যদি কখনো দেশে রাষ্ট্রপতি না থাকেন তাহলে দায়িত্ব পালন করেন হচ্ছে কে? স্পিকার। সেটা সংবিধানের কত নং অনুচ্ছেদ বলে? এই যে 54 নং অনুচ্ছেদ বলে। তাহলে রাষ্ট্রপতিকে অভিশংসন করার বিষয়ে বলা হয়েছে 52 নম্বর অনুচ্ছেদে, রাষ্ট্রপতিকে দায় মুক্তি দেওয়া হয়েছে 51 নম্বর অনুচ্ছেদে, আর রাষ্ট্রপতির অবর্তমানে স্পিকার দায়িত্ব পালন করেন সংবিধানের 54 নং অনুচ্ছেদ বলে। দেখেন, জাতীয় সংসদে 350টি আসন রয়েছে। এই যে 350টি আসন রয়েছে, যার মধ্যে 50টি হচ্ছে সংরক্ষিত নারী আসন। এই যে আগামী 12 তারিখে কিন্তু, এই যে রানিং মাসের 12 তারিখে জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসনের সদস্যদেরকে নির্বাচিত করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই যে সংরক্ষিত নারী আসন, ওনারা কিভাবে নির্বাচিত হন? আমাদের নির্বাচিত সংসদ সদস্য যারা আছেন তাদের মতামতের ভিত্তিতে সংরক্ষিত আসনে নারীরা নির্বাচিত হন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 17তম সংশোধনীর মাধ্যমে 17তম সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদে নারীদের জন্য 50টি সংরক্ষিত আসন আগামী 25 বছরের জন্য সংরক্ষণ করা হয়েছে। আগামী 25 বছর। তাহলে দেখেন,
এই 50 জন সংসদ সদস্য নির্বাচিত হবেন। আপনাকে কোনো একটি চাকরির পরীক্ষায়, যেহেতু সাম্প্রতিক ইস্যু এটা, আপনাকে পরীক্ষা প্রশ্ন দিতে পারে যে সংবিধানের কত নং অনুচ্ছেদ বলে জাতীয় সংসদের অথবা আইনসভায় সংরক্ষিত নারী আসনের সদস্যরা নির্বাচিত হন। প্রশ্নগুলো কি একটু কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু এই প্রশ্নগুলি আপনার পরীক্ষায় প্রশ্ন আকারে আসবে। তাহলে একটু বলেন তো দেখি, সংরক্ষিত আসনের এই যে 50 জন সদস্য 12 তারিখে নির্বাচিত হবেন, এটা সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা হয়েছে? দেখি কাদের মনে আছে। এটা একটা কঠিন প্রশ্ন, এটা কিন্তু একটা কঠিন প্রশ্ন। জয়শ্বরী মজুমদার 54 নং বলেছেন স্পিকার। তাহলে আমাদের এবারের প্রশ্ন কিন্তু, যেহেতু সাম্প্রতিক ইস্যু, 12 তারিখে সংসদ সদস্য, জাতীয় সংসদে সংরক্ষিত আসনের রায়রা নির্বাচিত হবে। আপনাদের জন্য প্রশ্ন পরীক্ষা হতে পারে যে এই যে সংরক্ষিত নারী আসন, উনাদের সম্পর্কে সংবিধানের কত নং অনুচ্ছেদ বলে উনারা নির্বাচিত হন, সংবিধানের কোথায় উনাদের সম্পর্কে লেখা আছে যে জাতীয় সংসদে 50 জন সংরক্ষিত নারী সদস্য থাকবেন। আলী আহসান আব্দুল্লাহ বলছেন 17। না না, 17 না। সংরক্ষিত নারী আসনের সদস্যরা সংবিধানের কত নং অনুচ্ছেদ বলে নির্বাচিত হন, এই প্রশ্ন আপনাদের জন্য। দেখি কারা আছেন, আমাদেরকে কারা আনসার দেন। আমাদের সাথে SNNE তিনি দেখতে পাচ্ছি জয়েন করেছেন। নাইমুর রহমান বলছেন 65 নং অনুচ্ছেদ। আচ্ছা, আর কারা আছেন? ঐশ্বর্য, আপনি কোন ব্রাঞ্চের শিক্ষার্থী একটু বলেন তো? নাম শুনেছি, মনে হচ্ছে কোন ব্রাঞ্চে জানি। ঐশ্বর্য, আপনি কোন ব্রাঞ্চের শিক্ষার্থী? আচ্ছা, তারপরে হচ্ছে জানা নাই স্যার লিখছেন বই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। জয়শ্বরী মজুমদার বলেছেন 65-3। তাহসিন বলেছেন 65-3। হ্যাঁ, নাইম এখন কারেকশন করেছেন 65-3। মইনুল ইসলাম সেটা হচ্ছে 65-3। আমাদেরকে যিনি এই কঠিন প্রশ্নটা সবার আগে যিনি আনসার দিয়েছেন তিনি হচ্ছেন ঐশ্বর্য। ও নোয়াখালী স্টেট, হ্যাঁ চিনছি, নোয়াখালী থেকে জয়েন করেছেন। ওনার আনসার সবার আগে হয়েছে এবং এটা একটা কঠিন প্রশ্ন। অনেক শিক্ষার্থী সেগুলো একটু 65 দাগিয়ে দিয়ে আসবে, এই যে বলছে সংসদ প্রতিষ্ঠিত হয় বা আইনসভা থাকবে এর জন্য, কিন্তু সঠিক উত্তর হচ্ছে 65-3। 65-3 নং অনুচ্ছেদ বলে জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সদস্যরা নির্বাচিত হন। তাহলে প্রাণপ্রিয় শিক্ষার্থী, যদি পরীক্ষায় প্রশ্ন দেয় জাতীয় সংসদে বর্তমানে কতটি সংরক্ষিত নারী আসন রয়েছে, উত্তর হচ্ছে 50টি। আর প্রশ্ন যদি হয় কয় বছরের জন্য, 25 বছরের জন্য, সংবিধানের কয় নং অনুচ্ছেদ বলে নির্বাচিত হন, 65-3। ওকে, দেখেন জাতীয় সংসদের খুব গুরুত্বপূর্ণ একটা রয়েছে, রুলস অফ প্রসিডিউর। জাতীয় সংসদের কার্য প্রণালী বিধি, কথা কি বুঝতে পেরেছেন? রুলস অফ প্রসিডিউর, কার্য প্রণালী বিধি। মনে রাখবেন এই রুলস অফ প্রসিডিউর সম্পর্কে সংবিধানের 75 নং অনুচ্ছেদে বলা হয়েছে। এটা কিন্তু দেখবেন স্পিকার প্রায় সময় বলেন, মাননীয় সংসদ সদস্য আপনি রুলস অফ প্রসিডিউর বিধি অনুসারে কথা বলুন, আছে কিন্তু এটা নিয়ে খুব একটি হয়। তাহলে এই যে রুলস অফ প্রসিডিউর, এটা সংবিধানের 75 নং অনুচ্ছেদ বলে মাননীয় স্পিকার সংসদ সদস্যদেরকে আহ্বান জানান যে আপনি বিধি অনুসারে কথা বলুন। পরে দেখবেন জাতীয় সংসদে একটা গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে এই যে কুরাম। এই বিষয়টা কি? এটা একেবারেই সহজ। জাতীয় সংসদের অধিবেশন বসাতে হলে কমপক্ষে 60 জন সদস্য উপস্থিত থাকা লাগবে, কমপক্ষে 60 জন। 59 জন হলে মাননীয় স্পিকার
জাতীয় সংসদে অধিবেশন আহ্বান করতে পারবেন না। আহ্বান মানে অধিবেশন পরিচালনা করতে পারবেন না। কারণ অধিবেশন যদি তিনি ভুল করে চলমান বা চালু করেও দেন, যদি কোনো একজন সংসদ সদস্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন যে মাননীয় স্পিকার, আমাদের জাতীয় সংসদের কোরাম পূর্ণ হয় নাই, তাহলে তিনি সাথে সাথে অধিবেশন স্থগিত করে দিতে হবে। তাহলে আপনার প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন হবে জাতীয় সংসদের কোরাম হয় কত জনে? 60 জন। এবং এই কোরাম সম্পর্কে সংবিধানের 75 নং অনুচ্ছেদে বলা হয়েছে। আমার একজন অত্যন্ত প্রিয় ভাই দেখতে পাচ্ছি, মানে আবু সাইদ অনেক ভাই জয়েন করেছেন পয়েন্ট ডেকোরেট ক্লাস। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, খুব মিস করি, খুব তাড়াতাড়ি দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা কোরাম সম্পর্কে কতজন হয়, কত নম্বর অনুচ্ছেদ, এ টু জেড। জাতীয় সংসদে আরেকটি শব্দ আছে যেটাকে বলা হয় এই যে ফ্লোর ক্রসিং। এটা অনেক শিক্ষার্থীর প্রশ্ন, স্যার এই ব্যাপারটা কি? কারণ হচ্ছে আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে সংবিধান সংস্কার কমিশন গঠন করেছিল, সেই সংবিধান সংস্কার কমিশন যে প্রস্তাবনা দিয়েছে, তারা সেখানে উল্লেখ করে দিয়েছেন যে সংবিধানে উল্লেখিত 70 নং অনুচ্ছেদটি সংস্কার করতে হবে। তাহলে 70 নং অনুচ্ছেদে কি এমন আছে? প্রাণপ্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের সংবিধানের 70 নং অনুচ্ছেদে যা রয়েছে তা হচ্ছে ফ্লোর ক্রসিং। তাহলে এই ব্যাপারটা কি? তাহলে প্রিলিমিনারি পরীক্ষা যারা দিবেন, তাহলে প্রশ্ন হতে পারে যে ফ্লোর ক্রসিং সম্পর্কে নিচের কত নং অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, সেটা আপনার 70 নং অনুচ্ছেদে রয়েছে। আর আবার প্রশ্নটা চেঞ্জ হয়ে আসতে পারে যে ফ্লোর ক্রসিং সংবিধানের মানে সংবিধানের 70 নং অনুচ্ছেদে নিচের কোন বিষয়টি রয়েছে, যেমন আপনার অডিয়েন্স দিতে পারে, তারপর হচ্ছে কোরাম দিতে পারে। আপনার সঠিক উত্তর হচ্ছে ফ্লোর ক্রসিং। তাহলে এই বিষয়টা কি এটা একটু আপনাকে বলে দেই। যদি আপনি বা যদি ধরে নিলাম, তাহলে আমাদের এখানে তো অনেকেই আছে, যেমন অনিক ভাই, আমাদের অনিক স্যার যদি কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দল থেকে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যান, সেখানে নির্বাচিত হয়ে যাওয়ার পরে তিনি যেই দলের দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করেছেন, সেই দলের বিপক্ষে কোনো বিষয়ে তিনি ভেটু প্রদান করতে পারবেন না, কোনো ভোটাভুটিতে অংশগ্রহণ করতে পারবেন না দলের বিপক্ষে গিয়ে। যদি তিনি সেটা করেন, সেটাকে সংবিধানের ভাষায় বলা হয় ফ্লোর ক্রসিং। আর তার শাস্তি হচ্ছে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। তাহলে একজন সংসদ সদস্য চাইলেও জাতীয় সংসদে মন খুলে কথা বলতে পারে না। তবে বর্তমানে সংসদে যারা কথা বলতে পারবে, তাদের মধ্যে একজনের নাম হচ্ছে রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন ফারহানা চাইলে সরকারি দল, বিরোধী দল, যে কারো বিরুদ্ধে সংসদে কথা বলতে পারবেন। কারণ তিনি কোনো নির্দিষ্ট দল থেকে নমিনেশন নিয়ে নির্বাচন করেন নাই, তার ফ্লোর ক্রসিং হওয়ার কোনো সম্ভাবনা নাই, তার সংসদ সদস্য পদ বাতিল হওয়ার কোনো সুযোগই নাই। তাহলে অনেক ভাই বুঝতে পেরেছেন, কোনো কথা কিন্তু বলা যাবে না। আচ্ছা, তাহলে ক্লিয়ার? আশা করি এই বিষয়টা আমার শিক্ষার্থীদের কাছে একদম ক্লিয়ার ব্যাপার। ফ্লোর ক্রসিং সম্পর্কে 70 নং অনুচ্ছেদে বলা হয়েছে। আর এই বিষয়টা হচ্ছে যদি নিজ দলের বিপক্ষে কোনো ভোটাভুটিতে অংশগ্রহণ করেন বা নিজ দলের বিপক্ষে আপনি চলে যান, তাহলে আপনার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। আপনার প্রশ্ন হচ্ছে, স্যার এটাকে কিভাবে সংস্কার করলে সংসদ সদস্যরা একটু মন খুলে কথা বলতে পারে? যদি আপনি আমার কাছে জানতে চান, আমার যতটুকু মনে হয় 3টি বিষয় ব্যতীত। 1 নাম্বার, যেমন যদি কখনো আপনি যেই দল থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সেই দলের বিপক্ষে জাতীয় সংসদে অনাস্থা প্রস্তাব আসে, তাহলে আপনি অবশ্যই আপনার দলের বিরোধিতা করবেন না। এটা 1 নাম্বার সংস্কার করা যেতে পারে। 2 নাম্বার, যদি অর্থ সংক্রান্ত কোনো বিল আসে জাতীয় সংসদে, তাহলে আপনি কিন্তু সেটা করতে পারবেন না, আপনার দলের বিপক্ষে যেতে পারবেন না। এটা আমার যদি বল নিজের মতামত। অথবা প্রতিরক্ষা সংক্রান্ত বিল যদি আসে, তাহলে আপনি আপনার দলের বিপক্ষে অবস্থান নিতে পারবেন না। এ ব্যতীত একজন সংসদ সদস্যকে উন্মুক্ত করে দেওয়া উচিত, তার সকল বিষয়ে কথা বলার মানে মন খুলে যাতে উনি কথা বলতে পারেন সেটা চালু রাখা উচিত। আপনার মনে কি প্রশ্ন হয় না যে স্যার এটা কি বাতিল করা যায় না? না,
এটা বাতিল করা যাবে না। বাঙালি জাতি একটি সংকর জাতি, যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন পাকিস্তানের ইমরান খান তার নিজ দলের সদস্যরা তার বিপক্ষে চলে যাওয়ার কারণে তার প্রধানমন্ত্রী পদটি বিলুপ্ত হয়ে গিয়েছে, এখনো তিনি কারাগারে আছেন। তো বাংলাদেশে যে এটা হবে না তার কি নিশ্চয়তা দেয়া যায়? এর জন্য সেটা বাতিল করার দরকার নাই, বাট সংস্কার করা যেতে পারে। আচ্ছা, প্রাণপ্রিয় শিক্ষার্থী একজন লিখেছে তপুপাল প্রিয়াঙ্কা আমাদের সাথে জয়েন করেছেন। স্যার হ্যাঁ, থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। দেখেন, যারাই থাকবেন আশা করি অনেক গুরুত্বপূর্ণ অনেক বিষয় এখনো বাকি আছে। একটা ব্যাপার আছে, দেখেন, সংসদ সচিবালয়, এই যে জাতীয় সংসদ সচিবালয় আছে, এই জাতীয় সংসদ সচিবালয় সম্পর্কে সংবিধানের কোথায় বলা আছে? যেহেতু সংসদ চলমান ঘটনা, এর জন্য দেখেন বাংলাদেশের সংবিধানের ৭৯ নং অনুচ্ছেদে জাতীয় সংসদ সচিবালয় সম্পর্কে বলা হয়েছে। এই জাতীয় সংসদ সচিবালয়ের প্রধান কাজটা কি, ওনারা কি কাজ করেন? দেখেন, জাতীয় সংসদ সচিবালয়ের প্রধান কাজ হচ্ছে যারা সংসদ সদস্য হয়েছেন তাদেরকে সাচিবিক সহায়তা প্রদান করা। এই যে দেখেন, তাদেরকে সাচিবিক সহায়তা প্রদান করা। কারণ আপনার প্রশ্ন, যা সাচিবিক সহায়তা বলতে আমরা কি বুঝবো? প্রাণপ্রিয় শিক্ষার্থী, একজন সংসদ সদস্য, মেম্বার অফ পার্লামেন্ট, তিনি হয়তো সংসদ সম্পর্কে অনেক কিছুই না জানতে পারেন, সেই সকল বিষয়ে অবগত করে দেবে জাতীয় সংসদ সচিবালয়। তাহলে আপনি শুধু এইটা নয়, জাতীয় সংসদ সচিবালয়ের অনেকগুলো কাজ রয়েছে। যেমন জাতীয় সংসদের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা, এটা সংসদ সচিবালয়ের একটি গুরুত্বপূর্ণ কাজ। ২ নম্বর, জাতীয় সংসদ সদস্যদের আবাসন সমস্যার সমাধান করা। এই যে সংসদ সদস্য হওয়ার পর ওনারা কিন্তু একটা ফ্ল্যাট পান, সংসদ ভবনের ঠিক অপোজিটে দেখবেন বিল্ডিং রয়েছে, সেখানে সংসদ কর্তৃক যিনি যতদিন মেম্বার অফ পার্লামেন্ট থাকবেন তিনি ততদিন সেখানে থাকতে পারবেন। তার জন্য একটা ইসরাত জাহান, ওয়ালাইকুম সালাম, লাইভটা শেয়ার করে দিবেন যারা পরে জয়েন করেছেন। তাহলে সংসদ সচিবালয় শুধুমাত্র সাচিবিক সহায়তা নয়, সংসদের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার কাজ করে, সংসদ সদস্যদের আবাসিক সমস্যা সমাধানে কাজ করে, সংসদের ভিতরে গ্রন্থাগার রয়েছে সেটা পরিচালনা করে, সংসদের ভিতরে খাবারের ক্যান্টিন রয়েছে সেটা পরিচালনা করে। এগুলো টোটাল দেখাশোনা করার দায়িত্ব হচ্ছে সংসদ সচিবালয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, সংসদ সচিবালয় সংবিধানের ৭৯ নং বলে উল্লেখ রয়েছে, এবং তার প্রধান কাজ যদি কখনো পুতা পরীক্ষা দেয়, সাচিবিক সহায়তা প্রদান করা। দেখেন, আমাদের যারা নেতৃত্ব দেওয়ার জন্য সংসদ সদস্য নির্বাচিত হন, সংসদ সদস্যদের যোগ্যতা ও অযোগ্যতা। প্রাণপ্রিয় শিক্ষার্থী, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আজকের ক্লাসে যারা আছেন, দেখেন তো আপনার মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার যোগ্যতা আছে কিনা, একটু আপনি দেখতে পারবেন সেখানে কি বলা আছে সংবিধানে। তাহলে প্রাণপ্রিয় শিক্ষার্থী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের এই যে দেখেন ৬৬ নং অনুচ্ছেদে জাতীয় সংসদ সদস্য হবার যোগ্যতা এবং অযোগ্যতা সম্পর্কে বলা হয়েছে। ও সাচিবিকটা আবার বলবো, মানে সংসদ সদস্য যারা নির্বাচিত হবেন তাদেরকে সংসদের বিষয়ে সকল বিষয়ে অবগত করা, তাদেরকে লিখিতভাবে সহযোগিতা করা, সেটা হচ্ছে সাচিবিক সহায়তা। আচ্ছা, তাহলে আমরা সংসদ সদস্যদের যোগ্যতা এবং অযোগ্যতা সম্পর্কে প্রাণপ্রিয় শিক্ষার্থী বাংলাদেশের সংবিধানের ৬৬ নং অনুচ্ছেদে উল্লেখ করা রয়েছে। তাহলে এখানে যোগ্যতা বিষয়টা কি দেখো, যদি স্পেসিফিক আলাদা করে প্রশ্ন বলে যে জাতীয় সংসদের যোগ্যতা সম্পর্কে কত নং অনুচ্ছেদে বলা হচ্ছে,
তাহলে যে 66 নং অনুচ্ছেদের প্রথম দফা, এই যে 66 নং অনুচ্ছেদের প্রথম দফায় জাতীয় সংসদ সদস্য হওয়ার জন্য, মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার জন্য যেসব যোগ্যতা প্রয়োজন সেখানে বলা হয়েছে 66 প্রথম দফায়। কি বলা হয়েছে সেখানে? প্রাণপ্রিয় শিক্ষার্থী, আপনি যদি মেম্বার অফ পার্লামেন্ট হতে চান আপনার 3টি যোগ্যতা থাকলে হবে, এর বেশি কিন্তু ওনারা চায় নাই, 3টি যোগ্যতা চেয়েছে। তাহলে কোন 3টি যোগ্যতা চেয়েছে? 1 নাম্বার, আপনাকে বাংলাদেশের নাগরিক থাকতে হবে। ইয়াসিন আরাফাত তিনি বলেছেন বস স্যার, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। 3টি যোগ্যতার কথা বলা হয়েছে। তাহলে কোন 3টি যোগ্যতা? যারা আমাদের সাথে আজকে জয়েন করেছেন দেখেন তো আপনার এই যোগ্যতাগুলো আছে কিনা, আপনি নির্বাচন করতে পারবেন কিনা সংবিধান অনুযায়ী কিন্তু। তাহলে প্রিয় শিক্ষার্থী, 1 নাম্বার বাংলাদেশের নাগরিক থাকতে হবে। তাহলে আমাদের ক্লাসে যারা জয়েন করেছেন সবাই নিশ্চয়ই বাংলাদেশের নাগরিক, তাহলে 1 নাম্বার যোগ্যতা আমাদের ক্লিয়ার। 2 নাম্বার, বয়স 25 বছর হতে হবে। এটা অনেকের কম থাকতে পারে, বাট অনেকের আবার বেশিও থাকতে পারে। তো যাদের আছে তাহলে আপনি নিজেকে প্রস্তুত করুন, আপনি মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার যোগ্যতা আপনার আছে, বাংলাদেশের নাগরিকও আছেন, বয়স 25 বছরও আছেন। এখন হচ্ছে এই যে আমাদের ভোটার তালিকা, সেই তালিকায় কিন্তু আপনার নাম থাকতে হবে। ভুল ক্রমে যদি নাম উঠানো না হয় তাহলে সেটা উঠিয়ে নিতে হবে। এই 3টা যোগ্যতা থাকলেই কিন্তু আপনি জাতীয় সংসদের সংসদ নির্বাচন করতে পারবেন। আসেন, অযোগ্যতা, এটা কিন্তু খুবই, এই যে ঋণ খেলাফি অনেক ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে। তাহলে অযোগ্যতা সম্পর্কে কোথায় বলা হয়েছে দেখেন প্রিয় শিক্ষার্থীরা, অযোগ্যতা হচ্ছে 66 নং অনুচ্ছেদের 2য় দফা। তাহলে একসাথে যদি কখনো প্রিলিমিনারিতে প্রশ্ন দেয় জাতীয় সংসদ সদস্য হওয়ার যোগ্যতা এবং অযোগ্যতা সম্পর্কে কয় নং, সেটা হচ্ছে 66। আর যদি আপনাকে আলাদা করে বলে অযোগ্যতা সম্পর্কে কোথায়, তাহলে 66-র 2য় দফা, যোগ্যতা সম্পর্কে কোথায়, 66-র প্রথম দফা। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করেন, অযোগ্যতা কি, এটা তো খুবই আলোচিত ইস্যু ছিল নির্বাচনের আগে। 1 নাম্বার, ঋণ খেলাফি হলে হবে না। প্রিয় শিক্ষার্থী, আপনি 2000 কোটি টাকার ঋণ থাকেন কোনো আপত্তি নেই, কিন্তু সেই ঋণ আপনার চলমান থাকতে হবে। আর যদি আপনার চলমান না থাকে নির্বাচনের আগে আপনাকে রিশিডিউল করে নিতে হবে, তখন আপনি নির্বাচন করতে পারবেন। আপনার ঋণটা চলমান থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে বাংলাদেশের নাগরিক না হলে আপনি নির্বাচন করতে পারবেন না, বয়স 24 হলে নির্বাচন করতে পারবেন না, ভোটার তালিকায় নাম না থাকলে নির্বাচন করতে পারবেন না। আবার আপনি যদি সরকারি চাকরিজীবী হন, মানে প্রজাতন্ত্রের লাভজনক পদে কর্মরত থাকেন, তাহলে আপনি নির্বাচন করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে কেউ যদি মেম্বার অফ পার্লামেন্ট হতে চান সরকারি চাকরি ছাড়া লাগবে। তারপর হচ্ছে দেখেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিরোধিতার অভিযোগে অভিযুক্ত যুদ্ধ অপরাধীর যদি অভিযোগ আপনার সাথে থাকে তা আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন। এই অযোগ্যতাগুলো যদি আপনার থাকে তাহলে আপনি নির্বাচনটা করা যাবে না। তাহলে এগুলো যাদের আছে একটু দূর করে নিয়েন, অসুবিধা নেই। যারা বিসিএস এর জন্য পড়াশোনা করতেছেন, যদি বিসিএস এ প্রশাসন ক্যাডার হন, আপনার মাঠ প্রশাসনে জয়েন হওয়ার পর চাকরি জীবনের প্রথম পদবি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেখান থেকে বেয়ে একটা পর্যায়ে আপনি সচিব হবেন। অবসরে যাওয়ার পর এমনি রাজনৈতিক দলগুলো আপনাকে নিয়ে এমপি নয় মন্ত্রী বানাবে, কারণ আপনার যোগ্যতা রয়েছে। মানুষ মানুষকে মূল্যায়ন করে না, মানুষ তার পজিশনকে মূল্যায়ন করে। সমাজে টিকে থাকতে পজিশন তৈরি করতে হবে, আর পজিশন মানুষ বিভিন্নভাবে তৈরি করতে পারে। কেউ রাজনীতি করে পজিশন তৈরি করতে পারে, কেউ ব্যবসা করে পজিশন তৈরি করতে পারে, আবার কেউ চাকরি করে পজিশন তৈরি করতে পারে। তো আমাদের সাথে যারা রিলেটেড থাকেন আমরা বিশ্বাস করি যে আপনি চাকরি করে এই সমাজে, এই রাষ্ট্রে আপনি রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এবং অবসরে যাওয়ার পরেও রাষ্ট্রের সাথে সম্পৃক্ত থাকার মতো যোগ্যতা আপনার থাকবে। তাহলে আগে চাকরি করতে হবে, আগে ভালো জায়গায় যেতে হবে, পজিশন তৈরি করতে হবে। একটা ব্যাপার নিয়ে খুব আলোচনা, যেমন ব্যাপারটা হচ্ছে
অধ্যাদেশ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, এই যে অধ্যাদেশ, এটা সংবিধানের 93 নং অনুচ্ছেদ বলে হয়। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছেন যে মাননীয় স্পিকার বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব 133টি অধ্যাদেশ প্রণয়ন করেছেন। তাহলে এই যে অধ্যাদেশ ব্যাপারটা, এটা কি, এটা কখন দেয়া যায়, সংবিধানের কোথায় এ বিষয়ে বলা হয়েছে, এটা আপনার জানা একজন সচেতন নাগরিক হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, সংবিধানের 93 নং অনুচ্ছেদের ক্ষমতা বলে মহামান্য রাষ্ট্রপতি অধ্যাদেশ প্রণয়ন করতে পারেন। তিনি কখন সেটা করবেন? 1 নাম্বার, যদি দেশে জাতীয় সংসদ না থাকে, মানে আমাদের নির্বাচিত কোনো গভর্নমেন্ট নাই, সংসদ নাই, তখন রাষ্ট্রের প্রয়োজনে তিনি সেটা প্রণয়ন করতে পারেন। 2 নাম্বার, সংসদ আছে, সরকার আছে দেশে, কিন্তু অধিবেশন নাই, রাষ্ট্রের প্রয়োজন দেখা দিয়েছে, তখন তিনি অধ্যাদেশ প্রণয়ন করতে পারেন। তাহলে আপনার বিসিএস এর ভাইবা পরীক্ষা পর্যন্ত এটা কাজে লাগবে যে রাষ্ট্রপতি কোন সময় কখন অধ্যাদেশ প্রণয়ন করতে পারেন, কত নং অনুচ্ছেদ বলে অধ্যাদেশ প্রণয়ন করতে পারেন, এবং সেই অধ্যাদেশটা নির্বাচিত সরকার জাতীয় সংসদের অধিবেশন বসার পর 30 দিনের ভিতরে, 12 তারিখে অধিবেশন বসছিল, আরেক 12 তারিখ আসার ভিতরে এই অধ্যাদেশকে বৈধতা প্রদান করতে হবে, অথবা সংসদে সেটাকে বাতিল করতে হবে যে আমি এতগুলো অধ্যাদেশ বাতিল করলাম। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে অধ্যাদেশ সংবিধানের 93 নং অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি প্রণয়ন করতে পারেন, এবং সংসদ না থাকলে করতে পারেন, আবার সংসদ থাকা অবস্থায় অধিবেশন না থাকলেও তিনি করতে পারেন। আশা করি বুঝতে পারেন না। একটু যারা আছেন আমাদের একটু জানান তো, একটু বলেন তো কথা শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ার আছে কিনা, সবাই বুঝতে পেরেছেন কিনা বা বুঝতেছেন কিনা, একটু আমাকে কমেন্টস করে জানান। এই যে ইয়াসিন, তাহমিনা যারা আছেন একটু বলেন তো আমার কথা শোনা যাচ্ছে কিনা, সবাই বুঝতে পেরেছেন কিনা, একটু বলেন। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু এখনো বাকি আছে। আজকে আপনি সংসদ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। দেখি আমার কথা সবাই শুনতে পাচ্ছেন কিনা, ক্লিয়ার কিনা। মনিরুল ইসলাম বলছেন ক্লিয়ার স্যার, একজন লিখেছেন ধন্যবাদ স্যার, আচ্ছা ওয়েলকাম। তাহমিনা বলেছেন জি স্যার, তার মানে শোনা যাচ্ছে ক্লিয়ার সব। দেখেন, এই বাংলাদেশের আইনসভা সম্পর্কে জাতীয় সংসদে তাদের কিন্তু নির্দিষ্ট সময়সীমা, দিন এবং মাস সম্পর্কে উল্লেখ আছে, সেগুলো মেনে কিন্তু সংসদ পরিচালনা করতে হয়। প্রাণপ্রিয় শিক্ষার্থী, তাহলে যদি আমরা বলি যে সংবিধানে উল্লেখিত জাতীয় সংসদের আমার কিন্তু এরপরে 5টার দিকে একটা লাইভ ক্লাস আছে শুধুমাত্র লিখিতর উপরে। লিখিত বিসিএস পরীক্ষায় বাংলাদেশ বিষয়াবলীর কিভাবে প্রশ্ন আসে এবং একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা কথা। আসসালামু আলাইকুম স্যার, উত্তরা ব্রাঞ্চ থেকে স্টুডেন্ট। হ্যাঁ, রেজাউল করিম প্রধান, কেমন আছেন স্যার? হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। উত্তরায় দেখা হবে আগামী 16, 17, 18 তারিখে উত্তরা ব্রাঞ্চে। তাহলে জাতীয় সংসদের মাস ও দিন সংক্রান্ত তথ্য এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, এখানে আপনার অনেক কিছু বুঝার আছে। দেখেন, একটা আছে 7 দিন। জাতীয় সংসদে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে 7 দিনের। 7 দিন বিষয়টা কি স্যার? 13 তারিখ সংবিধান পরীক্ষা। ঠিক আছে, তাহলে এটা কাজে লাগতে পারে আমার এই আলোচনা।
প্লিনার লিখিত জানাবেন। তাহলে 7 দিন জাতীয় সংসদে যদি বাংলাদেশের সংবিধান সংশোধন হয়, সেই সংশোধন বিলে মহামান্য রাষ্ট্রপতি 7 দিনের ভিতরে স্বাক্ষর করিবেন। কথা কি বুঝতে পেরেছেন? আবার ক্লিয়ার করেন। জাতীয় সংসদে যদি সংবিধান সংশোধন বিল পাশ হয়, তাহলে সেই বিলে মহামান্য রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন 7 দিনের ভিতরে। একটা ব্যাপার বলি, এই যে বিল, এই ব্যাপারটা কি দেখেন, বিল হচ্ছে 2 প্রকার, একটা সরকারি, একটা বেসরকারি। জাতীয় সংসদের মন্ত্রীরা যে বিল উত্থাপন করেন সেটা সরকারি বিল, সংসদ সদস্যরা যে বিল উত্থাপন করেন সেটা হচ্ছে বেসরকারি বিল। সংসদ সদস্যরা শুধুমাত্র বৃহস্পতিবার ব্যতীত সকল দিনে বিল উত্থাপন করতে পারেন। মানে সরকারি বিল যেটা মন্ত্রীদের বিল, সেই মন্ত্রীদের বিল হচ্ছে বৃহস্পতিবার ব্যতীত প্রত্যেক দিন উত্থাপন করতে পারবেন। আর বেসরকারি বিল যেটা থাকবে, যে বিল সংসদ সদস্যরা উত্থাপন করবেন, সেটা হচ্ছে শুধুমাত্র বৃহস্পতিবার। সরকারি বিল সংসদ সচিবালয়ের সচিবের কাছে, মনে করেন মন্ত্রীদের যেটা 7 দিনের ভিতরে জমা দিলে হয়, যেটা তিনি উত্থাপন করবেন। আর সংসদ সদস্য যারা আছেন তারা 15 দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরবর্তীতে তাহলে এই অংশটা নিশ্চয় আপনি বুঝতে পেরেছেন। 7 দিন সংবিধান সংশোধন কি আসলে? আপনার হয়তো জিজ্ঞাসা হতে পারে সংবিধান সংশোধন সম্পর্কে একটু বলেন। আইনসভা কিভাবে বাংলাদেশের সংবিধান সংশোধন করতে পারে? আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের সংবিধানের 142 নং অনুচ্ছেদে বাংলাদেশের সংবিধান সংশোধন সম্পর্কে বলা হয়েছে। বাংলাদেশের সংবিধান সংশোধন করার নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। যে কেউ চাইলেই সংবিধান সংশোধন করতে পারে না, প্রস্তাবনা দিতে পারে, কিন্তু সংবিধান সংশোধন করতে হলে আপনার জাতীয় সংসদ থাকা লাগবে। সেই জাতীয় সংসদ শুধু থাকলেই হবে না, যেই বিষয়টি আপনি সংশোধন করতে চান সেটা সংসদে উত্থাপন করতে হবে। উত্থাপন করার পর সংসদে উপস্থিত সংখ্যার মধ্যে 2/3 ভোটের মাধ্যমে যদি হা জয়যুক্ত হয়, তখন আপনি সংবিধান সংশোধন করতে পারবেন। এ ব্যতীত আপনি সংবিধান সংশোধন করতে পারবেন না। তাহলে প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের সংবিধানের সংশোধনী সম্পর্কে সংবিধানের কয় নং অনুচ্ছেদে? 142 নং। সংবিধান সংশোধন করতে হলে কি থাকা লাগবে? জাতীয় সংসদ। আর জাতীয় সংসদ থাকলেই শুধু হবে না, জাতীয় সংসদ সদস্যদের 2/3 মতামত সেখানে লাগবে। সাত দিনের বিষয়টি আবার বলবো। সংবিধান সংশোধন বিলে রাষ্ট্রপতির স্বাক্ষরের সময়সীমা, এটা হচ্ছে 7 দিন। প্রিয় শিক্ষার্থী, এবং দেখি তো কে বলতে পারেন আমাদের এখানে কারা আছেন? বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কয়বার সংশোধন হয়েছে দেখি একটু আমাকে জানান। বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কয়বার সংশোধন করা হয়েছে? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেহেতু সংবিধান, গণভোট, জাতীয় সংসদ খুবই আলোচিত বিষয় বর্তমানে বাংলাদেশের। দেখি কারা আমাকে জানাতে পারেন বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কয়বার সংশোধন করা হয়েছে। তাহমিনা নোয়াখালী থেকে বলেছেন তিনি ফাউন্ডেশন ব্যাচের শিক্ষার্থী, আনসার দিয়েছেন হচ্ছে 17 বার। ঐশ্বর্য, তিনিও নোয়াখালী শাখার শিক্ষার্থী ফাউন্ডেশন, তিনিও বলেছেন 17 বার। স্বপন মজুমদার, তাহনিন, তিনিও বলছেন 17 বার। তাহনিন, হ্যাঁ। তাহমিনা আক্তার 17 বার। ইয়াসিন বলেছেন 17 বার। শহীদুল ইসলাম বলছেন 17 বার। ইসরাত জাহান, তিনি বলেছেন 17 বার। তাহলে দেখেন একদম উত্তর সঠিক। যারাই আমার শিক্ষার্থীরা আজকের ক্লাসে
অত্যন্ত প্রাণব্রতভাবে তারা জয়েন করেছে। বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত সংশোধন হয়েছে 17 বার। দেখেন 2 নম্বরটা, সংবিধানে গুরুত্বপূর্ণ একটা বাধ্যবাধকতা রয়েছে, ধরে নেন 30 দিন। 30 দিন মানে যেই তারিখে নির্বাচন হবে, সেই নির্বাচনের পরের 30 দিনের ভিতরে অবশ্যই জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসাতে হবে। বুঝতে পেরেছেন না? দেখেন, মনে করেন 12 তারিখে নির্বাচন হয়েছে, 12 ফেব্রুয়ারি, এবং এই যে 12 মার্চে গিয়ে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছে, তাহলে এটা বাধ্যবাধকতা রয়েছে, সেটা আপনাকে অধিবেশন বসাতে হবে। দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ রয়েছে, এই যে 60 দিন। 60 দিন, তাহলে 60 দিন ব্যাপারটা কি? জাতীয় সংসদের এক অধিবেশন থেকে আরেক অধিবেশনের দূরত্ব, আবারও বলে দিচ্ছি, জাতীয় সংসদের এক অধিবেশন থেকে আরেক অধিবেশনের দূরত্ব হচ্ছে 60 দিন। মানে এই যে মধ্যখানের যে গ্যাপ থাকবে 60 দিন থাকবে। দেখেন পরে রয়েছে 90 দিন। এই যে 90 দিন, 90 দিন ব্যাপারটা কি? প্রাণপ্রিয় শিক্ষার্থী, একজন স্পিকার, যিনি জাতীয় সংসদের স্পিকার, রেজওয়ান বলছেন 17 বার, হ্যাঁ উত্তর সঠিক। এটা একটু মনোযোগ দিয়ে শুনি, 90 দিন ব্যাপারটা কি? জাতীয় সংসদে 90 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু। যদি আপনি স্পিকারের অনুমতি ছাড়া, স্পিকারকে না জানিয়ে 90 কার্য দিবস সংসদের বাহিরে থাকেন, স্পিকার আপনার সংসদ সদস্য পদ বাতিল করে দিতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন? তার মানে যারা মেম্বার অফ পার্লামেন্ট রয়েছেন, তারা স্পিকারকে না জানিয়ে 90 দিন জাতীয় সংসদের বাহিরে থাকতে পারবে না, সম্ভব না। যদি থাকেন তার পদ বাতিল হবে। 2 নাম্বার, কোন একজন সংসদ সদস্য যদি মারা যান, তাহলে এই তিনি যেই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন, সেই আসনে সেই 90 দিনের ভিতরে উপনির্বাচন দিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এই যে জাতীয় সংসদের আসন কি শুধুমাত্র সংসদ সদস্য মারা গেলেই শূন্য হয়? না, আপনি যেই দল থেকে সংসদ সদস্য হয়েছেন, সেই দল যদি আপনাকে বহিষ্কার করে ফেলে, তাহলে কিন্তু আপনার আসন কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। সেই শূন্য আসনে 90 দিনের ভিতরে নির্বাচন দিতে হবে। আশা করি জাতীয় সংসদ সংক্রান্ত মাস এবং দিন সম্পর্কে একটা ধারণা আপনি পেয়েছেন। দেখেন জাতীয় সংসদে অনেকেরই প্রশ্ন যে স্যার, এই যে আমাদের জাতীয় সংসদের কাজটা কি? জাতীয় সংসদ বা আইনসভা কি কাজ করে? তাহলে যদি আপনি চান, আপনি পয়েন্ট আকারে লিখতে পারেন জাতীয় সংসদের কার্যাবলী। এই মুহূর্তে আমি যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জাতীয় সংসদের কার্যাবলী। জাতীয় সংসদ কি কি কাজ করতে পারে এটা একটু আমরা দেখে নিতে পাই। এবং জাতীয় সংসদের সংসদ নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী। আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী সম্পর্কে একটু ধারণা নিতে চাই। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রধানমন্ত্রী কি কি কাজ করতে পারেন এবং তার কেমন ক্ষমতা রয়েছে। তাহলে আমাদের প্রথম, যেহেতু একটু দেখে লিখেন, জাতীয় সংসদের সংসদ নেতা হলেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের সংসদ নেতা প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের সংসদ নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী। দেখেন একটু শুনেন আপনি প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী। আমরা এখন দেখব আমাদের আইনসভা, যেটা আমাদের আলোচনার বিষয়বস্তু।
আমাদের জাতীয় সংসদ, সে আইনসভা অনুযায়ী জাতীয় সংসদের সংসদ নেতা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী কি কি কাজ করতে পারেন, খুবই আলোচিত এবং খুবই চমৎকার বিষয়। যারা এখনো লাইভটা শেয়ার করেন নাই, শেয়ার করে রাখেন। আপনার পরিচিত বন্ধু বান্ধব থাকলে, আপনার বান্ধবী থাকলেও তাকেও মেনশন করে দেন। তারও ইচ্ছা থাকতে পারে যে প্রধানমন্ত্রী কি কাজ করে একটু জানতে চাই, বা প্রধানমন্ত্রীর ক্ষমতা কতটুকু রয়েছে একটু জানা দরকার। 1 নাম্বার, দেখেন আমরা জানি মন্ত্রিসভার সদস্যদেরকে সাংবিধানিকভাবে নিয়োগ দেন হচ্ছে রাষ্ট্রপতি। আমরা কিন্তু আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, এই যে শপথ, কে কার কাছে শপথ বাক্য পাঠ করেন আজকের এই ক্লাসে বুঝিয়ে দিব, একটু ধৈর্য ধরতে হবে। তাহলে দেখেন 1 নাম্বার, আমরা যেটা জানলাম সংবিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদেরকে নিয়োগ দেন। কিন্তু প্রিয় শিক্ষার্থী বা যারা আজকের ক্লাসে জয়েন করেছেন, গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যে তালিকা রাষ্ট্রপতির কাছে প্রেরণ করিবেন, এই তালিকার সবাই মন্ত্রী বলে বিবেচিত হবেন, মন্ত্রিসভার সদস্য হবেন। এই তালিকা থেকে কাউকে মাইনাস বা প্লাস করার কোনো যোগ্যতা রাষ্ট্রপতির নাই। তাহলে এখানে সংবিধানে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি নিয়োগ দেন মন্ত্রীদেরকে, কিন্তু মূল কথা হচ্ছে সেখানে মন্ত্রিসভার তালিকা তৈরি করে দেন হচ্ছে রাষ্ট্রপতি। তার মানে প্রধানমন্ত্রী চাইলে যে কাউকে মন্ত্রী বানাতে পারবেন, যে কাউকে বাদ দিতে পারবেন, কিন্তু রাষ্ট্রপতির সেই ক্ষমতা নাই। বুঝতে কি পেরেছেন কত বড় ক্ষমতা প্রধানমন্ত্রীর? তিনি চাইলে প্রধানমন্ত্রী যে কোনো সংসদ সদস্যকে মন্ত্রী বানাতে পারবেন, যেই তালিকায় নাম পাঠাবেন সবাই মন্ত্রিসভার সদস্য। 2 নাম্বার, কেউ সংসদ সদস্য নয় এমন যে কাউকেও চাইলে প্রধানমন্ত্রী টেকনোক্রেট কোটায় মন্ত্রী বানাতে পারেন। তার মানে ক্ষমতা দেখছেন? আপনি সংসদ নির্বাচনও করেন নাই, আপনি সংসদ নির্বাচনে ফেল করেছেন, তাতেও আপনাকে প্রধানমন্ত্রী চাইলে মন্ত্রিসভার সদস্য বানাতে পারেন। আমাদের কিন্তু অনেক উদাহরণ রয়েছে আমাদের সামনে। আমরা যদি দেখি বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী, তিনি হচ্ছেন টেকনোক্রেট মন্ত্রিসভায় রয়েছেন, আরো আছেন 3 জন মোট আছেন। তো এই ক্ষমতা একমাত্র প্রধানমন্ত্রীর। তো রাষ্ট্রপতি চাইলে যে কোনো সদস্যকে যে কাউকে মন্ত্রী বানাতে পারবেন না, কিন্তু প্রধানমন্ত্রী চাইলে যে কাউকে মন্ত্রী বানাতে পারেন। ক্ষমতা দেখছেন? 3 নাম্বার দেখেন, আমরা জানি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি, কিন্তু এই সংসদে কি কি বিষয়ে আলোচনা হবে, কোন বিষয়ের উপর আলোচনা হবে, কতদিন চলবে, সেটা মূলত নির্ধারণ করে দেন প্রধানমন্ত্রী। মানে এই যে আমাদের আইনসভার প্রধান যিনি থাকবেন তিনি হচ্ছে নির্ধারণ করে দেন। কিন্তু সংবিধানে তো রাষ্ট্রপতির কথাই বলা আছে। দেখেন রাষ্ট্রপতির সাথে মন্ত্রিসভার যোগাযোগ রক্ষা করবেন হচ্ছে প্রধানমন্ত্রী, আর কেউ নয়। মন্ত্রিসভার পক্ষে রাষ্ট্রপতির সাথে যোগাযোগ রক্ষা করবেন প্রধানমন্ত্রী। তৃতীয়ত 4 নাম্বারটা দেখেন, বাংলাদেশের আন্তর্জাতিক কোনো সম্মেলনে, যেমন জাতিসংঘের অধিবেশনে, সেখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নয়। আপনি কি কখনো শুনেছেন যে জাতীয় সংসদের অধিবেশনে সেখানে হচ্ছে আপনার রাষ্ট্রপতি গিয়েছেন? না, যেতে পারবেন না। হ্যাঁ রাইট, মনিরুল ইসলাম পররাষ্ট্রমন্ত্রীর কথা বলেছেন, খলিলুর রহমান, তিনিও কিন্তু টেকনোক্রেট কোটায় হয়েছেন। তিনি সংসদ সদস্য নয়, কিন্তু প্রধানমন্ত্রী তার ক্ষমতা বলে তাকে মন্ত্রী বানিয়েছেন। তো যেখানে ছিলাম, তাহলে জাতিসংঘের যদি অধিবেশন বসে, সেই অধিবেশন অথবা আন্তর্জাতিক কোনো সম্মেলনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন, বাংলাদেশের পক্ষে থাকবেন হচ্ছে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থাকতে পারবেন না। তার মানে ক্ষমতা দেখছেন? আপনি কোন বিশ্বের কোন রাষ্ট্রের সাথে চুক্তি করতে চাচ্ছেন, এই যে আন্তর্জাতিক চুক্তি সম্পর্কে বাংলাদেশের সংবিধানের 145-এর ক উপদফায় বলা হয়েছে, এই যে বাংলাদেশ যদি কোন রাষ্ট্রের সাথে আন্তর্জাতিক চুক্তি করতে চায়, সেই চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করবেন হচ্ছে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সেখানে স্বাক্ষর করতে পারবেন না। তাহলে এই যে আন্তর্জাতিক চুক্তি সম্পর্কে সংবিধানের 145-এর ক উপদফায়
উল্লেখ করা হয়েছে। তাহলে প্রধানমন্ত্রী ক্ষমতা কি বুঝতে পেরেছেন? এমপি নয় যে কাউকে মন্ত্রী বানাতে পারবেন। বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক সম্মেলনে, আন্তর্জাতিক সমাবেশে প্রধান উপস্থিত থাকবেন। আন্তর্জাতিক কোনো দেশীয় চুক্তি করতে হলে সেখানে প্রধানমন্ত্রীর স্বাক্ষর লাগবে। সেখানে বাংলাদেশের পক্ষে তিনি স্বাক্ষর করবেন, রাষ্ট্রপতি বা অন্য কেউ স্বাক্ষর করবে না। দেখেন, একটা ব্যাপার রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে আমাদের পয়েন্টের নাম এবার হচ্ছে পদের শপথ। একটা দেশে সংসদ নির্বাচন হবে, সেখানে সরকারি দল যারা হবে সংসদে যাবে, বিরোধী দল যারা আছে তারাও সংসদে যাবে। আমরা কিন্তু গণভোট নিয়ে আলোচনা করব। তাহলে দেখেন, যারা সরকারি দল গেল তাদেরকে বা সংসদ সদস্য যারা নির্বাচিত হলো তাদেরকে শপথ বাক্য কে পাঠ করাবে বা শপথ বাক্য সম্পর্কে কোথায় আছে? দেখেন, বাংলাদেশের সংবিধানের 148 নং অনুচ্ছেদে পদের শপথ সম্পর্কে বলা হয়েছে। পদের শপথ। তাহলে আমরা একটু জানতে চাই, রাষ্ট্রপতি কাদেরকে শপথ পড়ান? আজকে একবারে ক্লিয়ার হতে চাই। রাষ্ট্রপতি শপথ পড়ান। আমাদের তো এই জায়গাটাতে ভুল হয় যে কে কাকে কখন শপথ বাক্য পাঠ করান। আজকের অনলাইন ক্লাসে বেলাল আহমেদ রাজু স্যার পরিচালিত বিসিএস কনফিডেন্সে যারা সম্পৃক্ত হয়েছেন, অন্ততপক্ষে আজকের এই ক্লাস থেকে আপনি কে কাকে শপথ বাক্য পাঠ করান এটা নিয়ে আপনার আর চিন্তা করতে হবে না, দ্বিতীয়বার পড়া লাগবে না। আপনি আমার এই লাস্ট কয়েক মিনিটের এটা একটু ফলো করেন। দেখেন, রাষ্ট্রপতি কাদেরকে পাঠ করান দেখি বলেন তো, এখানে কে বলতে পারেন? এক দুইজনের নাম বলেন তো, কাকে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান বলেন। একজন লিখছেন সংসদ সদস্যকে। না, রাষ্ট্রপতি তো সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান না। দেখি আমাদের সাথে যারা আছেন একটু বলেন যে রাষ্ট্রপতি কাদেরকে শপথ পড়ান। এক দুইজনের নাম আপনি বলবেন, বাকিটা আমি আপনাকে লিখে দেব। পুরো শপথ রাষ্ট্রপতি কাদেরকে পড়ান, প্রধান বিচারপতি কাদেরকে পড়ান, স্পিকার কাদেরকে পড়ান, প্রধানমন্ত্রী কাদেরকে শপথ পড়ান, এ টু জেড আপনাকে বলে দেব। বলেন। এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। একজন লিখছেন প্রধানমন্ত্রীকে। ভেরি গুড, আপনি একটা বলতে পেরেছেন। দেখেন আর কারা বলবেন, এক দুইজন বলেন। প্রধান বিচারপতিকে, হ্যাঁ এটাও সঠিক, প্রধান বিচারপতিকে। হ্যাঁ, স্বপন বলেছেন প্রধানমন্ত্রীকে। হ্যাঁ, প্রধানমন্ত্রীকে। তিনি কি শুধু প্রধানমন্ত্রীকে করান? আর নাই, সবাই তো প্রধানমন্ত্রী বলেছে, একটু ডিফারেন্ট বলেন। সকল মন্ত্রীকে। হ্যাঁ, চমৎকার। সে বলেছে মন্ত্রিসভার যত সদস্য থাকবেন সবাইকে। আমার গুরুত্বপূর্ণ আনসার দিয়েছেন দেখতে পাচ্ছি ইব্রাহিম, তিনি বলেছেন প্রধান বিচারপতিকে। হ্যাঁ, ভেরি গুড, প্রধান বিচারপতিকেও কিন্তু তিনি শপথ বাক্য পাঠ করান। মন্ত্রীকে, একজন তাহসিন লিখছেন মন্ত্রীকে। আমাদেরকে মজুমদার লিখে দিয়েছেন প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, উপমন্ত্রী। আচ্ছা, যাই হোক, তাহলে এই যে আপনি পারতেছেন, দেখেন আমি ক্লিয়ার করে দেই, একটু নোট করতে পারেন যদি আপনার সময় থাকে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। এক নম্বরে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, প্রধান বিচারপতি, স্পিকার ও ডেপুটি স্পিকার। এই যে ব্যক্তিগুলোর নাম বললাম, এই ব্যক্তিগুলোকে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে রাষ্ট্রপতি। আমি আবার আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, এই যে এক নম্বর প্রধানমন্ত্রী, দুই নম্বরে মন্ত্রী, তিন নম্বরে প্রতিমন্ত্রী, চার নম্বরে উপমন্ত্রী, পাঁচ নম্বরে স্পিকার, ছয় নম্বরে ডেপুটি স্পিকার, সাত নম্বরে প্রধান বিচারপতি। ক্লিয়ার? রাষ্ট্রপতি বিষয়টা ক্লিয়ার। আসেন আমরা একটু দেখি তো প্রধান বিচারপতি কাদেরকে শপথ বাক্য পাঠ করান। প্রধান বিচারপতি কাদেরকে শপথ বাক্য পাঠ করান? রাষ্ট্রপতিটা আমাদের ক্লিয়ার।
এবার আমরা প্রধান বিচারপতি যিনি আছেন তিনি কাকে শপথ বাক্য পাঠ করান, এটা আমি একটু আপনাকে বলে দিই। দেখেন, প্রধান বিচারপতি মূলত শপথ বাক্য পাঠ করানো হচ্ছে আপনার সুপ্রিম কোর্টের বিচারপতিগণ, পিএসসির চেয়ারম্যান, প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী নির্বাচন কমিশনারগণ, তারপর হচ্ছে আপনার মহা হিসাবরক্ষক ও নিরীক্ষক। তাহলে আবার এটা একটু ক্লিয়ার করে দেই, সুপ্রিম কোর্টের বিচারপতি, তারপর হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী নির্বাচন কমিশনার, পিএসসির চেয়ারম্যান, মহা হিসাবরক্ষক ও নিরীক্ষক, এই ব্যক্তিগুলোকে প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করান। আমরা দেখতে চাই স্পিকার কাদেরকে শপথ বাক্য পাঠ করান, দেখি তো আপনারা লিখে বলেন, এটা তো একবারে সহজ। দেখি বলেন, স্পিকার কাকে শপথ বাক্য পাঠ করান, এইটা লিখে দেন আমাকে। স্পিকার কাদেরকে শপথ বাক্য পাঠ করান? আমরা দেখতে চাই কারা আমাদের সাথে আছেন। আমার কিন্তু 5টা আরেকটা ক্লাস শুরু হবে লিখিত, যারা আছেন জয়েন করবেন, লিখিত সম্পর্কে একটা চমৎকার ধারণা তৈরি হবে। আচ্ছা, জয়শ্রী মজুমদার তিনি আমাদেরকে বলছেন রাষ্ট্রপতি ও সংসদ সদস্য। দেখতে চাই কারা। রূপক রাহান, হ্যাঁ, তিনি বলছেন স্পিকার ও সংসদ সদস্যদের। দেখতে চাই আমরা কারা লিখতে পারেন। ঐশ্বর্য লিখেছেন রাষ্ট্রপতি ও সংসদ সদস্য। তাহসিন লিখেছেন শুধু রাষ্ট্রপতির নাম লিখেছেন তিনি, যে রাষ্ট্রপতিকে স্পিকার শপথ বাক্য পাঠ করান তিনি বলেছেন। আমরা উত্তরটা জেনে নিব। আমরা দেখতে চাই আর কারা লিখেন আমাদেরকে। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, একেবারে ক্লিয়ার করে দিচ্ছি, স্পিকার শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি এবং সংসদ সদস্যদেরকে। আজকের ক্লাসে যারা জয়েন করেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুনেন। তাহলে আপনার প্রশ্ন যে এবার যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদেরকে তো স্পিকার শপথ বাক্য পাঠ করান নাই, তাদেরকে শপথ বাক্য পাঠ করেছেন প্রধান নির্বাচন কমিশনার। তাহলে আপনার প্রশ্ন হচ্ছে স্পিকার যেহেতু নাই দেশে, তাহলে তিনি কিভাবে করালেন? সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যদি দেশে স্পিকার না থাকে তাহলে রাষ্ট্রপতি যে কোনো একজনকে সিলেকশন করবেন, রাষ্ট্রপতি যাকে সিলেকশন করবেন তিনি তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন। তাহলে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদেরকে শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এটা একটু ডিফারেন্ট প্রশ্ন, এটা আপনার পরীক্ষায় আসতে পারে। এই প্রশ্ন যখনই আসবে এইভাবে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদেরকে কে শপথ বাক্য পাঠ করিয়েছেন, আমাদের অনেক শিক্ষার্থী দেখাবে স্পিকার স্পিকার স্পিকার, কিন্তু সঠিক উত্তর হবে প্রধান নির্বাচন কমিশনার। তাকে চিহ্নিত করে দিয়েছেন, নির্বাচিত করে দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি আমাদের দেশে স্পিকার না থাকার কারণে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে রাষ্ট্রপতি এবং সংসদ সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে কে বলো? স্পিকার। আচ্ছা, এখন আপনাদের কাছে জানতে চাই, আমাদের তো সংসদ নেতা রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে একটু বলেন তো সংসদ নেতা বা প্রধানমন্ত্রী কাদেরকে শপথ বাক্য পাঠ করান? বলেন, প্রধানমন্ত্রী কাদেরকে শপথ পড়ান? আমরা রাষ্ট্রপতি কাদেরকে পড়ান জেনেছি, প্রধান বিচারপতি কাদেরকে পড়ান জেনেছি, স্পিকারটা জেনেছি, এবার আমরা জানবো প্রধানমন্ত্রী। বলেন, প্রধানমন্ত্রী কাদেরকে শপথ বাক্য পাঠ করান? এটা আমাদের প্রশ্ন। আমাদেরকে একজন লিখেছেন জেলা পরিষদের চেয়ারম্যান ও সিটি কর্পোরেশনের মেয়র। আমরা দেখতে চাই পুরোটা কারা বলতে পারেন। একজন লিখেছেন। আমাদের প্রশ্ন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী কাদেরকে শপথ বাক্য পাঠ পড়ান। একজন লিখেছেন, আর কারা আছেন দেখি।
আমাদের সাথে দেখতে পাচ্ছি অনেকেই লিখেছেন, ইয়াসিন লিখেছেন মেয়র। ইয়াসিন, শুধু কি মেয়রকেই শপথ বাক্য পাঠ করান নাকি আর কেউ তাকে? হ্যাঁ, সিটি কর্পোরেশনের মেয়র। তাহলে প্রাণপ্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম এই জাতীয় মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতা হিসাবে সিটি কর্পোরেশনের মেয়র এবং জেলা পরিষদের চেয়ারম্যান, এই দুইজন ব্যক্তিকে শপথ বাক্য তিনি পাঠ করান। এই যে আমাদের আইনসভার যে আলোচনা ছিল, বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট, যার নাম জাতীয় সংসদ। জাতীয় সংসদের ইংরেজি নাম হাউস অব দ্য নেশন। জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। জাতীয় সংসদের সভাপতি স্পিকার। জাতীয় সংসদের সংসদ নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদে 350টি আসন রয়েছে, যার মধ্যে 50টি হচ্ছে সংরক্ষিত নারী আসন, 1 নং আসনটি হচ্ছে পঞ্চগড়, 300তম আসনটি হচ্ছে বান্দরবান। আমাদের এই জাতীয় সংসদ ভবন শেরেবাংলা নগর ঢাকায় অবস্থিত। জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন হয় 1962 সালে, এটা মতান্তরে 1961 সালে। এবং এই জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হচ্ছে আইয়ুব খান 28 জানুয়ারি 1982 সালে। বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল সাত্তার জাতীয় সংসদ ভবনের উদ্বোধন করেন। আর এই সংসদ ভবনে প্রথম অধিবেশন বসে 15 ফেব্রুয়ারি 1982 সালে। জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। জাতীয় সংসদ ভবন এলাকার আয়তন 215 একর। আপনারা জানেন যে জাতীয় সংসদের পাশে একটি লেক রয়েছে, যার নাম হচ্ছে ক্রিসেন্ট লেক। ক্রিসেন্ট শব্দের অর্থ হচ্ছে অর্ধচন্দ্র। এবং জাতীয় সংসদে স্পিকারের বোর্ডকে বলা হয় কাস্টিং বোর্ড। এই কাস্টিং শব্দের অর্থ হচ্ছে নির্ণায়ক। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আমাদের আইনসভা নিয়ে আজকে আলোচনা ছিল। আমরা চেষ্টা করেছি সর্বাধিক আইনসভার গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাকে নোট করে দিতে। ভাই একটু পরে সময় ছাড়বো না, নোট করে দিতে। আপনি দেখেন কোথাও বুঝতে পারেন না এমন কিছু থাকলে আপনি সেখানে আমাকে প্রশ্ন করতে পারেন। আমাদের বেলাল আহমেদ রাজু স্যার পরিচালিত কনফিডেন্সের ফ্রি লাইভ ক্লাসে আপনার প্রশ্ন করারও কিন্তু অধিকার রয়েছে। আপনি যদি কিছু না বুঝেন জিজ্ঞাসা করতে পারেন। আর একটু বলবেন আজকের এই প্রাসঙ্গিক আলোচনাটি আপনাদের কাছে কেমন লাগলো। প্রশ্ন থাকলে করবেন এবং ক্লাস আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। আমাদের দিয়ে আবার পড়ি। আমাদের সাথে রেজাউল করিম ছিলেন, তাহসিন ছিলেন আমাদের সাথে, ইব্রাহিম খলিল ছিলেন আমাদের সাথে, ইয়াসিন আরাফাত আমাদের সাথে ছিলেন। অনেক শিক্ষার্থী দেখতে পাচ্ছি। একটু দেখেন আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন। আজকের এই ক্লাস থেকে বুঝেন নাই কিছু থাকলে সেটাও করতে পারেন। একজন লিখেছেন আলহামদুলিল্লাহ, বেশ চমৎকার। থ্যাংক ইউ সো মাচ আপনাকে বুঝার জন্য। যদি না বুঝেন তাহলে তো আমরা আপনাদের পাশে সব সময় আছি। তাহলে আমার মনে হয় আমাদের সাথে যারা ছিলেন, আমাদের এই ক্লাসটা আইনসভার উপরে ছিল। বাংলাদেশে আইনসভা বর্তমানে খুবই আলোচিত বিষয় ছিল। সেটা নিয়ে যতটুকু একজন প্রিলিমিনারি পরীক্ষার্থী হিসাবে আপনার ইনফরমেশন থাকা প্রয়োজন। অনেক কনফিউশন ছিল, সাংবিধানিক অনুচ্ছেদে অনেক কনফিউশন ছিল, সেগুলো আপনাকে দূর করে দিয়েছি। বিকাল 5টায় না, বিকাল 5টায় আমাদের বাংলাদেশ বিষয়ের উপর লিখিত লাইভ ক্লাস শুরু হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, একজন বলেছেন। ঠিক আছে।